হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন লাগালাগির ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে ঠপা ঠপা পানি ঝরে তোমাদের সব ভিজে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আর আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। তবে আজ রবিবার বলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও দিলাম দুপুর বেলায়। আর একটা কথা শুনে রাখো, তোমরা যে যেখানেই থাকো না কেন রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমি আমার জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা বলবো, যেটা আমার এক পিসির ছেলের সাথে কাটানো কিছু ঘনিষ্ঠ সময়। সে আমার থেকে 1 বছরের বড়। তার ভালো নাম স্বরূপ, সবাই তাকে রূপ বলে ডাকে। আর আমার নাম সুমিত্রা, সবাই ওকে সুমি বলে ডাকে এবং স্বরূপও তাই বলে ডাকত। আমরা ছোটবেলা থেকেই অনেকটা মিশুকে এবং অনেক খেলাধুলা করতাম যখনই দেখা হতো আমাদের। তবে ওরা আমাদের বাড়ি বেশি আসতো, আমি কম যেতাম, কারণ আমার ছোটবেলা থেকে অনেক টিউশনি পড়তে যেতে হতো। তাই ও এলেই আমি খুব খুশি হয়ে যেতাম। আমরা সবাই ছোটবেলায় অনেক কিছু খেলেছি, তবে খেলতে খেলতে আমাদের ছোটবেলাটা ধীরে ধীরে শেষ হতে চলল। ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম এবং আমার শরীর দিন দিন আকর্ষণীয় হতে লাগলো। আমার বয়স যখন 16, ও তখন 17, এবং তখন থেকেই আমাকে পুরো 20 বছরের যুবতী লাগত। যাই হোক, গল্পে আসা যাক। স্বরূপের মা বাবা আমার বাড়িতে আসলে ওর মা বাবা রাতে নিচে ঘুমাতো, আর আমার মা বাবা ওপরে যেমন ঘুমায় সেখানেই ঘুমাতো। আর ও আর আমিও পরে অন্য একটা রুমে ঘুমোতাম। আমার একার একটা রুম ছিল, তাই ও আমার সাথেই রাতে থাকত। ছোটবেলায় আমরা একসাথে ঘুমালে তেমন কিছু মনে হতো না, কিন্তু যখন বড় হতে লাগলাম তখন ওর নজর আমার দিকে পড়ল। আমরা একই চাদরের নিচে ঘুমাতাম, শোয়ার পর আমি ওর দিকে তাকিয়ে থাকতাম আর ও আমাকে অনেক ভূতের গল্প শোনাতো। আর ভয়ে মনে হতো এখনই ওকে জড়িয়ে ধরে বলি আমার সাথে কাজ কর। কিন্তু আমি একটু লাজুক আর পরিবারের কথা ভেবে সাহস করে ওসব কিছুই বলিনি। আমার যখন 19 বছর, কতবার যে দেখেছে স্নান করছি ভেজা গায়ে, পরনে শুধু একটা গামছা নিয়ে জড়িয়ে বাথরুম থেকে বেরোতাম, তখন আমাকে পুরো আগুন লাগত। আর আমি ওর দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে যেতাম। তখন যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতাম সে শুধু আমিই জানি। তারপর রুমে গিয়ে মাঝে মাঝে হাতের কাজও করে নিতাম। এভাবেই চলতে থাকলো আমাদের জীবন। দেখতে দেখতে ও এইচএস পরীক্ষা পাস করে গেল, তারপর ওর বিয়ে হয়ে গেল ভালো পরিবারে। তারপর থেকে ও কম আসতে লাগলো, আমারও ভালো লাগতো না, তাই আমি মাঝে মাঝেই চলে যেতাম ওদের বাড়ি। একদিন থেকে আবার চলে আসতাম। প্রায় 3 মাস পর শুনলাম ওর বউ অন্য শহরে চলে গেছে স্কুলে পড়ানোর সূত্রে এবং প্রায় 1 বছর পর আসবে। তাই ওর বউ যাওয়ার পর আমাদের বাড়ি আবার আগের মতো আসা শুরু করলো। আমারও বেশ ভালো লাগতো ও আসলে। তবে বিয়ের আগে আসলে যে রকম হাসি খুশিতে থাকত, এখন কিন্তু অতটা খুশি ওকে দেখাতো না। আমি বুঝতে পারলাম যে ওর মন খারাপ ওর বউ নেই বলে, আর বউ না থাকার জন্য শারীরিক সুখ থেকেও বঞ্চিত। তাই আমি ঠিক করলাম যে আমাকেই এবার কিছু করতে হবে। সেই সুযোগ আসতে বেশি দেরিও হলো না। আমার মা ডাক্তার দেখাতে অন্য শহরে যাবে প্রায় 10 দিনের মতো, তাই বাড়িতে আমাকে একাকে থাকতে হবে। তাই আমি মাকে বললাম যে আমার অতদিন একা থাকতে ভয় লাগবে, তাই তুমি স্বরূপকে বলো কিছুদিন আমাদের বাড়িতে থাকতে। মা তাই করল, আর স্বরূপকে থাকতে বলল। স্বরূপও রাজি হয়ে গেল। মা বাবা বেরিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য, আর স্বরূপও চলে এলো। মা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, কোথায় কি আছে আর কবে কি রান্না করতে হবে। বাড়িতে এখন আমি আর স্বরূপ দুজনে। রান্না বান্না করে আমি বললাম স্নান করতে যাচ্ছি। আমার মাথায় তখন পুরনো কথা মনে পড়ল। তখন আমি ইচ্ছে করে বললাম আমারও তো হয়নি স্নান করা, তুইও চল তাহলে। তখন স্বরূপ বলল যে একসাথে কিভাবে স্নান করব, আগে তুই কর তারপর আমি করব। স্বরূপ বলল। আমি আর কথা না বাড়িয়ে বললাম যাই তাহলে, তবে তাড়াতাড়ি বেরোবি। স্বরূপ বলল। আমি মাথা নেড়ে চলে গেলাম। আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম ও আমার পিছু নিয়েছে আমাকে দেখার জন্য, কিন্তু আমাদের বাথরুমে কোথাও থেকে কিছু দেখা যায় না, তাই আমিও কিছু দেখাতে পারলাম না। একটু পরে স্বরূপকে আমি ডাকলাম আর বললাম যে আমার শাড়িটা বাথরুমে নিয়ে আসতে মনে নেই, তাই বললাম আমার শাড়িটা দিতে। ও আমার আলনা থেকে একটা হালকা শাড়ি নিয়ে এসে হাত বাড়িয়ে দিল।
আমি ভেজা গায়ে কোনো রকমে শাড়িটা জড়িয়ে বেরিয়ে পড়লাম। আমার চুলগুলো ভেজা ছিল, শাড়িটা হাঁটুর উপর পর্যন্ত জড়ানো আর হালকা ভিজে যাওয়াতে পুরো লেপ্টে ছিল। আবার ও সেই দিকটাই নজর দিচ্ছে। তবে আগের থেকে আমি অনেক বড় হয়ে গেছি। আমাকে দেখে পুরো হা করে তাকিয়ে রইল স্বরূপ। আমি তা বুঝতে পেরে বললাম, আর দেখিস না, না হলে মুখে মাছি ঢুকে যাবে, বলে হেসে রুমেই চলে গেলাম। আর ওদিকে স্বরূপ বাথরুমে গিয়ে হাতের কাজ করে স্নান সেরে বেড়াচ্ছে, ওর চোখ মুখ দেখেই বুঝেছিলাম। তারপর এসে খেতে বসলো আমার সাথে। দেখে আমি সেই শাড়িটাই পরে আছি, ও আর কিছু পরেনি। আমি তো শুধু ওর দিকে তাকিয়ে আছি আর খাচ্ছি। দেখতে দেখতে খাওয়া শেষ হলো আমার। তারপর আমি বললাম, দুধ খাবি? ও তো শুনে অবাক। আবারও আমি বললাম, কিরে খাবি দুধ? ও মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আমি বললাম, গ্লাস এ রাখা আছে, খেয়ে নে। তখন ও বুঝলো আমি গরুর দুধের কথা বলছিলাম, ও তো অন্য কিছু ভাবছিল। আমাকে বলল, তুই খাবি না? আমি বললাম, দুধ আমি খাই না, খাওয়াই। ও অবাক হয়ে জিজ্ঞেস করলো, বুঝলাম না তোর কথা। আমি বললাম, তুই বুঝবি না, যা। আমি আর কিছু বললাম না। তারপর দুপুর হয়ে রাত হয়ে গেলা। আমরা রাতের খাওয়া শেষ করে এবার শুব। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথায় শুবি? সে বলল, যেখানে খুশি। আমি বললাম, এখন তো তুই আর আমার কাছে শুবি না। সে বলল, কেন? আমি বললাম, তোর বিয়ে হয়ে গেছে, তুই কি আর আমার সাথে শুবি নাকি? আমি বললাম, না, শোয়ার কি আছে, আমরা তো আগে একসাথেই শুতাম। আমি বললাম, তোর বউ জানলে কি ভাববে? সে বলল, বউকে কে জানাবে? আমি বললাম, কেন তুই? ও বলল, আমি কেন জানাতে যাব? আমি তখন বললাম, তাহলে কি আমরা একসাথে আগের মতোই ঘুমাবো? ও বলল, তোর কোনো অসুবিধা না থাকলে আমার কোনো আপত্তি নেই। কথা মতো আমরা দুজনে শুয়ে পড়লাম। একটা বেডশিট গায়ে ঢাকা নিয়ে নিলাম। আমি ওর দিকে পেছন করে শুয়ে পড়লাম। আর ও আমার দেখছিল। আমার তখন শাড়িটা পিঠ থেকে পুরো সরে গেছে। একটু পরে দেখি ও নড়ল, তারপর দেখি ও আমার পিঠে ওপর হাত রাখল। আমি চুপচাপ শুয়ে থাকলাম আর ঘুমানোর নাটক করলাম। ও আমার দিকে ঘুরে শুলো এবং হঠাৎ করে তার ডান হাতটা আমার উপর স্পর্শ করল। আমি চমকে উঠতেই সে তার হাত সরিয়ে নিল। তারপর একটু সময় আমাকে দেখল আমি ঘুমিয়ে গেছি কিনা। তারপর আমি তাকে কিছুই বুঝতে দিলাম না জেগে আছি বলে। কিছুক্ষণ পর ও নিজেই গান করতে করতে কাজ শেষ করল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম আর স্বরূপও। পরের দিন সকালে উঠে দেখি একটু পরে স্বরূপও উঠল আর আমি শাড়িটা ঠিক করে নিচে চলে গেলাম। রান্না বান্না করে আবার আগের দিনের মতো আমি বললাম, স্নান করতে যাচ্ছি। ও বলল, ঠিক আছে। তারপর আমি বললাম, তুই করবি না? ও বলল, তুই করে আয়, তারপর আমি যাব। আমি বললাম, আজ তুই আমার সাথে যেতে পারিস। ও তো শুনে অবাক। আমি বললাম, তবে একটা শর্ত আছে। ও বলল, কি শর্ত? আমি বললাম, তোর চোখ বন্ধ রাখতে হবে। ও রাজি হয়ে গেল। আমি একটা রুমাল দিয়ে ওর চোখ বন্ধ করে দিলাম। তারপর আমি ওকে নিয়ে বাথরুমে চলে গেলাম। তারপর আমি বললাম, দাঁড়া, তোর জামা কাপড়টা খুলে দেই। ও একটু লজ্জা পাচ্ছিল, আমারও মজাও হচ্ছিল। ও আমার জামাটা খুলে দিল। প্রায় 10 মিনিট ওকে স্নান করালাম। ওর চোখ তখনও বন্ধ। তারপর আমি দাঁড়িয়ে শাওয়ারটা চালিয়ে দিয়ে আমি ওর চোখ থেকে রুমালটা খুলে দিয়ে বললাম, নে, এবার তোর নতুন বুকে ভালো করে স্নান করিয়ে দে। তারপর ও আমাকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করাতে লাগল। স্নান সেরে বললাম, কি পরব আমি? সে বলল, কিছু তো না পরলেও হয়, এমনিতেও বাড়িতে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। আমি বললাম, ঠিক আছে। তারপর ও আমাকে কোলে তুলে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে আমার বেড এনে শুইয়ে দিল। তারপর আমি কাজ করায় চিৎকার করতে লাগলাম। তারপর জামা কাপড় পরে খাওয়া দাওয়া করলাম। রাত হলো, আবার ডিনার সেরে শুতে গেলাম দুজনে। তারপর থেকে যতদিন ও আমার বাড়িতে ছিল ততদিন খুব কাজ করেছি দুজনে, যেন আমরা দুজন স্বামী স্ত্রী। এইভাবে কয়েকদিন যাওয়ার পর ও বাড়ি চলে গেল। কিন্তু ও আমার কাছে না থাকলেও রোজ ভিডিও কল করে চ্যাট করতাম, আর মাঝে মধ্যে ও আমার বাড়ি এসে 1-2 দিন থেকে কাজ করে যেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।